দেশবাহিনী নিউজ আওয়ার এক্সট্রায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বর এবং এবারের বিজয় অর্থাৎ এবারের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের 50, সেই বিজয়ের 50কে উদযাপন করতে গিয়ে বিজয়ের মাসের শুরুর দিন থেকেই নানা রকমের উৎসব আমরা দেখতে পাচ্ছি। লাল সবুজের উৎসব, বাংলাদেশের এগিয়ে যাওয়ার উৎসব, 50-এর বিজয়ের 50 সেই উৎসব আমরা আজকে অন্যভাবে একটু আলোচনা করতে চাই, উৎসবটাকে অন্যভাবে একটু দেখতে চাই। শুরুর দিনের এই আলোচনায় আমরা যে কোনো সূচকের কথাই বলি, এই বাংলাদেশের এই 50 বছরের অর্জন ঈর্ষণীয় এবং আমাদের সঙ্গে সঙ্গে যেই সব দেশ একই সময়ে যারা হয়তো স্বাধীন হয়েছে অথবা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উত্তীর্ণ হবার জন্য প্রতিযোগিতায় ছিল, তাদের সবার জন্য একটা উদাহরণ হিসেবে বাংলাদেশ একটা জায়গায় দাঁড়িয়েছে। সেটা বড় বড় সূচকের কথাই বলবো আমরা, অর্থনীতির নানান সূচকের কথা বলবো, রেমিটেন্সের কথা বলবো, বিদেশি যারা বিনিয়োগকারী তাদের মনোযোগ এখন বাংলাদেশের দিকে, ভূরাজনৈতিক যে বাস্তবতা সেখানেও বাংলাদেশ বিরাট একটা ভূমিকা রাখছে, অথবা ইমার্জিং সফট পাওয়ার যেটাকে বলি সেই জায়গায় একেবারে শক্ত আসনে বসেছে। কিন্তু আমাদের আসলে মনোজগতের, আমাদের যে মানুষ হিসেবে আমরা, আমাদের একটা বাঙালি জাতি বাংলাদেশ, যেই দেশটির বয়স 50, সেখানে আমাদের কতটুকু ম্যাচুরিটি, কতটুকু আমরা এগিয়েছি, কতটুকু আমরা ঈর্ষণীয় হতে পেরেছি, অথবা আমাদের চর্চার মধ্যে সেগুলো কতখানি আছে, সেগুলোই আজকে একটু অন্যভাবে আলোচনা করতে চাই। এই সুযোগে আজকের যেই বিষয়টি আমরা পেয়েছি, আমাদের মনোজগৎ, নাগরিক দায়িত্ব ও সম্প্রীতি, এই শিরোনামে স্টুডিওতে পেয়েছি আইইডি এর নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, তিনি আমাদের সঙ্গে আছেন। দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান আছেন কানেক্টিভিটিতে। ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা যুক্ত হয়েছেন প্রাণ প্রকৃতি গবেষক পাভেল পার্থ। সবার কাছ থেকে শুনবো। আমি যেখান থেকে শুরু করতে চাই, সোহরাব ভাইয়ের কাছে শুনবো। একজন সাংবাদিকের চোখে মূল্যায়ন, আজকে বিজয়ের মাসের প্রথম দিন, বাংলাদেশের বিজয়ের 50 উদযাপনের প্রথম দিনে আমরা যদি আমাদের মনোজগৎ, নাগরিক দায়িত্ব, সম্প্রীতি এই দিকটার উদযাপন করতে চাই, কোথায় থাকবো আমরা সূচকে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের অনেক অর্জন আছে, অবশ্যই অর্থনৈতিকভাবে অনেক অর্জন আছে, কিন্তু একইভাবে যে মনোজগৎ, যে কথাটি বললেন যে এই অর্জনটি কি সবার একসঙ্গে, আমরা 71-এর যুদ্ধটা যেমন একসঙ্গে সবাই মিলে করতে পেরেছি, সবার জন্যই একটি দেশ চেয়েছি, এই দেশটি সবার হবে, সেটি আমরা করতে পেরেছি কিনা? না কতিপয়ের উন্নতি হয়েছে, বা কোনো বিশেষ গোষ্ঠী, প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তির উন্নতি হয়েছে, সেই প্রশ্নটিতে অবশ্যই আসে। অথবা আমাদের দেশে বহু বর্ণ, বহু জাতি, বহু ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষকে আমরা একসঙ্গে এগোতে পেরেছি? সব ধর্মের মানুষ কি একই রকম নিরাপত্তা বোধ করছেন, না কেউ কেউ নিরাপত্তাহীনতা বোধ করছেন? সাম্প্রতিককালে যে ঘটনা ঘটে গেল দুর্গোৎসবকে সামনে রেখে বা দুর্গোৎসবকে কেন্দ্র করে, সেটি জানেন যে সেটি আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন মর্যাদা বাড়ায়, যেমন বিশ্বের বুকে আমরা বলতে পারি যে আমরা এই অর্জন করেছি, কিন্তু এই ধরনের দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা কিন্তু আমাদের লজ্জিত করে, আমাদের মাথা নুইয়ে দেয়। একইভাবে বাংলাদেশে বাঙালি ছাড়াও কিন্তু অন্য ভাষাভাষীর মানুষ আছে, অন্য গোত্রের মানুষ আছে, অন্য জাতিগোষ্ঠীর মানুষ আছে, তাদের জন্য আমরা কতটা সুবিচার করতে পেরেছি? 1972 সালে যে সংবিধান, অবশ্যই বলা হয় যে বুর্জোয়া গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি অন্যতম ভালো সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান, কিন্তু এই সংবিধানের যে বড় ত্রুটি সেটি হচ্ছে যে এখানে বাঙালি ছাড়া কাউকে স্বীকার করা হয়, যে সবাই বাঙালি, এই দেশের অধিবাসী মাত্রই বাঙালি হয়ে যাবে। পরবর্তীকালে সংবিধান পরিবর্তন করে বাঙালিকে বাংলাদেশী করা হলো, কিন্তু এই বাঙালি বা বাংলা ভাষাভাষী মানুষের বাইরের যে মানুষগুলো, তাদেরকে কিন্তু সংবিধান এখনো অন্তর্ভুক্ত করেনি, এবং তাদেরকে জাতি হিসেবেও স্বীকার করে না। প্রথমে উপজাতি বলা হয়েছিল, এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়।
এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনো আহ, একটি জনগোষ্ঠীকে এভাবে পরিচয় দেওয়া, আমি মনে করি কোনোভাবেই আত্মমর্যাদার বিষয় নয়। পাভেল পাঠ তো দীর্ঘদিনই এদের নিয়ে কাজ করছেন, তার গবেষণা আছে, তার সৃজনশীল সৃষ্টিশীল লেখালেখি আছে, এবং সেখানে কিন্তু আমরা যে চিত্র পাই সেটি কোনোভাবেই আমাদের আনন্দিত করে না। আগামীকাল 2 ডিসেম্বর, এটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 24 বছর হবে। এই 24 বছরে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল সেখানে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেখানে সব জনগোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করবে, সমৃদ্ধি আসবে, উন্নয়ন হবে, এবং জাতি জাতিগত কোনো বিরোধ থাকবে না, তত সংঘাত থাকবে না। কিন্তু আমরা কিন্তু সেটি অর্জন করতে পারিনি। আজকে পাহাড়িদের পক্ষ থেকে অভিযোগ আসে যে সেখানে তাদের উপর এক ধরনের আধিপত্যবাদ বিস্তার করা হচ্ছে। যে বাঙালি, আপনি যেমনটি বলেছিলেন 1971 সালে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, অন্য বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা স্বাধীন হয়েছি। কিন্তু যে বাঙালি বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে, সেই বাঙালি কোনোভাবেই আরেকটি জনগোষ্ঠীকে পদানত করতে পারে না, আরেকটি জনগোষ্ঠীর উপর আধিপত্যবাদ চাপিয়ে দিতে পারে না। এটি একটি মনোজগতের কিন্তু আমি মনে করি যে বড় আমাদের দুর্বলতা। আমরা এখন এইটার সেলিব্রেট করার মতন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নেই, তাই তো? সোহরাব হোসেন, আসবো আমি আপনার কাছে। যেখানে বলছিলেন জাতিগত যেই সংঘাত অথবা মাইনরিটি মেজরিটি এইসব ইস্যু নিয়ে বাংলাদেশ একই সময়, যে সময় নাকি নানান কিছু নিয়ে ইমেজ 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 সব জায়গায় খুব একটা বিরাট বড় একটা ছবি, আবার সেই ইমেজটা খান খান হয়ে যায় যখন নাকি সারা দেশে দুর্গোৎসবের মতো একটা উৎসবে একসাথে আক্রান্ত হয়। কারণ একটাই, মেজরিটি মাইনরিটি, বড় ছোট, যেই জায়গাটি জোর দিতে চান নোমান আহমদ খান, এই যে জাতিগত সংঘাতের কথা অথবা বড় ছোট এই ইগো, এবং এটাকে একটা ধর্মীয় মোড়ক দিয়ে সেটাকে নানাভাবে মানুষকে একটু অসহায় করে তোলা, কোনো গোষ্ঠীকে অসহায় করে তোলা, এগুলো দূর করার কি কোনো চেষ্টা করেছি গত 50 বছরে? এই সংঘাত, জাতিগত সংঘাত দূর করার, মনের বৈষম্য দূর করার, এই দ্বন্দ্ব দূর করার, এই ডিভাইড দূর করার কোনো চেষ্টা কি হয়েছে? ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরুতেই আজকের এই সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি সকল নারী যারা নির্যাতিত হয়েছিলেন, তাদের মেধা এবং শ্রম দিয়ে এবং নির্যাতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। আমরা সকল ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং সকল বাঙালি সহ আদিবাসী সহ সকল জাতির রক্তের মিশ্রণ ছিল আমাদের এই মুক্তিযুদ্ধ। আজকের এই সুবর্ণ জয়ন্তীতে তাদেরকে আমি স্মরণ করছি। আপনি যেমনটি বলছিলেন যে আমরা অনেক ক্ষেত্রেই সূচকের দিক থেকে ঈর্ষণীয়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পাশাপাশিভাবে আমাদের মনোজগতের মধ্যে যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেই জায়গাটায় হয়তোবা আমরা এতটুকু মনোযোগ দিতে পারি নাই। আমরা অর্থনৈতিক উন্নয়নের দিকে, শিক্ষার এক পেশে দিকে হয়তোবা মনোযোগ দিয়েছি, আমরা দারিদ্র বিমোচনের দিকে মনোযোগ দিয়েছি, কিন্তু বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক এবং একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হয়তো ওইভাবে মনোযোগ দেই নাই। আমরা আজকে এই সুবর্ণ জয়ন্তীতে আমি এইটুকু বলতে পারি, আমরা যদি দেখি আমাদের গৃহ, আমাদের কৃষিক্ষেত্রে, আমাদের পরিবারের মধ্যে একটা আধুনিক দাসপ্রথা চলছে। আমরা কিন্তু একটু অবজার্ভ করলে দেখতে পারি যে নারী সমাজ তারা কি পরিমাণে শ্রম দিয়ে যাচ্ছে, সেই শ্রমের মর্যাদা কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা কৃষককে কিন্তু সেই মর্যাদা দিতে পারি না। আমরা বিশেষ কিছু পেশার মানুষকে মর্যাদা দেই, সম্মান দেই। আমরা একটু ভাবি যে নারী সমাজ 5 বছর ধর্মঘট করে যে তারা সন্তান ধারণ করবে না, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের জনসংখ্যা কোথায় দাঁড়াবে? আমরা যদি একটু ভাবি
এই কৃষক সমাজ যদি 6 মাস ধর্মঘট করে উৎপাদন করবে না, তাহলে আমাদের খাদ্যদ্রব্য কি অবস্থা দাঁড়াবে? শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অন্য পেশার মানুষদেরকে যেভাবে সম্মান দেই, তাদেরকে কি সেইভাবে সম্মান দিতে পারি? সেটার মূল কারণ আমার শিক্ষা ব্যবস্থায়, আমার পরিবারে, আমার সমাজে আমি সমমর্যাদায় সকল পেশাকে দেখার মতো মনোজগৎ তৈরি করতে পারি নাই। আমি নারী সমাজকে মানুষ হিসাবে দেখার, সমমর্যাদায় দেখার মনোজগৎ তৈরি করতে পারি নাই। আমি দ্বিচারিতায় ভুগি। আমি বলি সমতার কথা, কিন্তু বাসায় আমি নারীকে একটা গৃহকর্মী হিসাবে দেখি, দাসী হিসাবে দেখি। কারণ তার এই যে 24 ঘন্টা একটা গৃহকর্মী, একটা হেল্পিং হ্যান্ড বাড়িতে থাকে, তার একটু কিন্তু আমরা ভাবনায় মনোজগতে নেই না। এই অবস্থার মধ্যে উত্তরণের জন্য দরকার আমাদের কিন্তু এখন এই মনোজগৎ গঠনের জন্য আমার শিক্ষা কার্যক্রমে, পরিবারে, আমার প্রতিষ্ঠানে একটা চর্চার মধ্য দিয়ে সকলের একটা চেষ্টা থাকতে হবে। শুধুমাত্র নীতি নির্ধারণীতে যারা আছেন, শুধুমাত্র সরকার, শুধুমাত্র সাংবাদিক, শুধুমাত্র শিক্ষক, এটা দ্বারা সম্ভব না। সকল মানুষকেই এই জায়গায় এমনভাবে অংশগ্রহণ করতে পারে যাতে আমি শ্রেষ্ঠ, আমার ভাষাই শ্রেষ্ঠ, আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার পেশাই শ্রেষ্ঠ, এ থেকে বের হয়ে এসে সকল মানুষের পেশা, সকল দেশের, সকল ধর্মের সমমর্যাদায় দেখা। শুধু সংখ্যায় আধিক্যের কারণে গণতন্ত্র সমমর্যাদা আসতে পারে না। সেই জায়গাটায় আমাদেরকে কিন্তু সকলে মিলে কিন্তু এখন যেভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম, এখন আমাদের কিন্তু এই সুবর্ণ জয়ন্তীতে প্রতিজ্ঞা করতে হবে সকলে মিলে আমরা মনোজগৎ তৈরি করতে পারি, যাতে করে মনোজগৎ তৈরি করতে হবে। এবং সেই তৈরি করার জন্য যেই বোধোদয়, সেটা অনেক আগে থেকেই বোধহয় ছিল, এতটা শানিত ছিল না। অন্তত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারছি, সেটাই মনে হয় এক ধরনের রিমাইন্ডার হতেও পারে। আমি একটু পাভেল পার্থর কাছে জেনে নিতে চাই, যে প্রশ্নটা ছিল নোমান আহমেদ খানের কাছে, যে আমরা আসলে এই যে জাতিগত সংঘাত আর এই দূরত্ব, এই মাইনরিটি মেজরিটি, এগুলোর ব্যাপারগুলো শুধুমাত্র আইন, সংবিধান ওই জায়গায় ছেড়ে দিয়েছি, অথবা আমাদের কারিকুলামের উপরে ছেড়ে দিয়েছি, সেখানে আছে কি নেই, আর সমাজ ব্যবস্থার মধ্যেও একটা যা চলছে সেগুলো মেনে নিয়ে মনে করেছি যে রাষ্ট্র করবে। কিন্তু আমরা কি ঘর থেকে, অফিস থেকে, পরিবার থেকে, আমাদের পেরিফেরি থেকে কখনো এই চেঞ্জগুলো আনার জন্য কোনো রকমের কোনো চেষ্টা কখনো করেছি? পাভেল পার্থের গবেষণায় কি বলে? হ্যাঁ, ধন্যবাদ মুন্নিদি, ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলাপটি আয়োজনের জন্য। আসলে মনোজগতে উপনিবেশ, যেটি আসলে আমরা বলি যে আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাষায়, আমাদের মনে যে উপনিবেশ, এবং সেটার তো একদিনে হয়নি, সেটার একটা দীর্ঘ ইতিহাস আসলে আছে। আজকে যখন আমরা শুরু করছি, আমরা আশা করি যে মানুষ কিভাবে আসলে সম্বোধন করে কারোর সাথে দেখা হলে। তো আমি বলতে চাই আসলে খুবলেই সিবন। হ্যাঁ, আমরা খুবলেই সিবন মানে খাসি ভাষায় অনেক শুভেচ্ছা। হ্যাঁ, বা আমি মান্দি কুসুকে বলি নাম্মি দঙা, মানে কেমন আছেন, ভালো আছেন। তো আমরা কিন্তু এটিতে আসলে অভ্যস্ত নই। মানে এই যে একটা বৈচিত্র্যের প্রতি অনভ্যস্ততা, যেটি একটা পরিবারেও কিন্তু আসলে ঘটছে। এমনকি এই যে মুক্তি যুদ্ধের এই মহান মাসে আজকে হচ্ছে যে আমরা যখন মুক্তি যোদ্ধাদের কথা পাভেল, আপনি তো মান্দি ভাষার, হ্যাঁ, মান্দি ভাষার কথা বললেন, বা আপনি যে প্রাণ প্রকৃতি নিয়ে আদিবাসী ওই জায়গায় কাজ করেন বলে আপনার উদাহরণটা, কিন্তু আমি আমাদের এই প্যানেলে একজন মানুষ আছেন, আমি একজনই মানুষ চিনি, মানে আমি খুব গর্বের সাথে বলতে চাই, আমাদের সোহরাব হাসান ভাই। আমি ওনার সহকর্মী ছিলাম। আমি একটি ধর্মনিরপেক্ষ শুভেচ্ছা, মানে গ্রিটিংস, অনলি একজন মানুষ, এখনো উনি জীবিত আছেন, তাকে শ্রদ্ধা। কারণ আমরা সোহরাব হাসানকে কখনো বলতে শুনিনি আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমরা আমাদের অভ্যাস হয়ে গেছে তিনি সবসময় শুভেচ্ছা বলেন, আমরাও বলি শুভেচ্ছা। তো
এই চর্চাটা একজন, আমার পেরিফেরিতে একজন মাত্র সোহরাব হাসান, সেটা আমিও হয়তো অ্যাডাপ্ট করিনি। এই 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 জায়গাটি নেই, মানে আমরা ভালো উদাহরণগুলো খুব সাহসের সাথে নিতেও পারি না কেন? একদমই তাই। তো এই যে আসলে ভালো উদাহরণ, এটি কিন্তু আসলে তৈরি হয় কোনো ব্যক্তি, তার চারপাশের যে মানুষজন, তার পরিবার, তার আমরা বলি যে সংঘ কিংবা তার সমাজ, যেভাবে সে আসলে বড় হয়েছে। এই যে দেখেন, যখন আসলে রামু ভেঙে দেয়া হলো, পুড়িয়ে দেয়া হলো, তখন কি আসলে রামু পুড়ে যাচ্ছে? এটা কি বৌদ্ধ সভ্যতার কোনো আসলে বিষয় শুধুমাত্র? রামুতে তো পুড়ে গিয়েছে 500 বছরের প্রাচীন পুঁথি, পুড়ে গিয়েছে হাজার বছরের প্রত্নসম্পদ। এটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের অংশ। এখন আমার যদি আসলে এই শেখাটা, এই বোধটা, এই মনোযোগ তৈরি না হয় যে কি পুড়ে যাচ্ছে, আমি যখন উস্তাদ আলাউদ্দিন খাঁর সংগ্রহশালা আসলে ভেঙে দেই, পুড়িয়ে দেই, তখন কি আসলে এটা শুধু উস্তাদ আলাউদ্দিন খাঁর সংগ্রহশালা আসলে পুড়িয়ে দেই? আমি যখন শাল্লা বা নাসিরনগর বা সাথিয়াকে আসলে ভেঙে চুরে দেই, তখন এটা কি আসলে শুধু একটি হিন্দু গ্রাম আসলে পুড়ে যাচ্ছে? তো এটা আসলে বোঝাটা জরুরি যে যেভাবে আমরা আসলে বড় হয়ে উঠছি, এটি খুব আসলে একটা মানে শুভ চিহ্ন নয়। আমরা হয়তোবা অনেকেই জানি, যখন আমরা সমাজ নিয়ে কাজ করি সরাসরি, তখন আমরা বলি যে আসলে আমরা এথনোগ্রাফি করতে যাচ্ছি, যে কোনো একটি সমাজের চিত্র। এটি যদি ভার্চুয়াল জগতে আসলে করা হয়, তো এখন আসলে গবেষকেরা বলছেন যে এটি নেটনোগ্রাফ বলছেন তারা। তো এই রকমের একটি দুটি নেটনোগ্রাফ করতে গিয়ে আমি একটি দেখেছি, আমি উদাহরণটা দিচ্ছি এই কারণে। একটি নেটনোগ্রাফ করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের প্রচুর ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা সিলেটের হরিপুর নামে একটা জায়গা আছে, ওইখানে পাখির মাংসের হোটেল আছে। আমার ভাষায় আমরা বলি পাখির লাশ, আসলে এই পাখির আসলে মাংস হয় না। তো ওই পাখির লাশের হোটেলে তারা খাচ্ছে, সেগুলার ভিডিও আপলোড করছে ইউটিউবে, তারা লেখালেখি করছে, আহ উ করছে, তাদের কিছুই মনে হচ্ছে না। এই যে তাদের কিছুই মনে হচ্ছে না, পাখিকে আসলে মেরে একটি হোটেলে বিক্রি করে এটি খেয়ে, এই প্রজন্মের কাছে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে কিশোরদেরকে আসলে পিটিয়ে মারা হতো এবং সেই ভিডিও আপলোড করা হয়েছে। তো যখন কেউ আসলে পাখি পিটিয়ে মেরে, পাখি আসলে খেয়ে হোটেল, কিছু মনে হচ্ছে না, যার মনোজগতে মানুষকে পিটিয়ে মেরে ফেললেও আসলে কিছু মনে হচ্ছে না। এবং এটি নিয়ে আন্তর্জাতিক গবেষণা আছে। যখন বৈচিত্র্য কমে যায় সমাজে, সেটা প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈচিত্র্য, তখনই হচ্ছে যে বিভিন্ন ধরনের সহিংসতা বাড়ে। সহিংসতার সাথে সরাসরি বৈচিত্র্য কমে যাওয়ার সম্পর্ক আছে। এখন বৈচিত্র্যকে ধারণ করার, বৈচিত্র্যকে চর্চা করার, যেটি একদমই ঠিক বলেছেন, যেটা নিজের ভেতর থেকে আসলে উঠবে, এটি শুধু রাষ্ট্র নয়, রাষ্ট্রের কিছু আইন বা কারিগরি নয়, এটি আমার চারপাশ, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার সমস্ত কিছুর ভেতর দিয়ে কিন্তু আসলে গড়ে উঠতে হবে, যাতে আমি এটি বুঝতে পারি। মুক্তিযোদ্ধা যখন, যখন আসলে বলা হয় একজন মুক্তিযোদ্ধার নাম বলো, অনেক নাম হতে পারে, আমি কিন্তু বলবো কাকে থেনিয়তা, খাসি মুক্তিবেটি কাকন বিবির নাম। হ্যাঁ, এখন আমরা অজস্র নাম বলতে পারি, কিন্তু এই যে একটা শ্রদ্ধা, তাই না, যে আমাদের এরকম অনেকে আছেন, যে বিভিন্ন মানুষজন আছেন যে যারা বাংলাদেশ গঠনে, বাংলাদেশ নির্মাণে এখনো আসলে পরিশ্রম করছেন, কিন্তু আমাদের যে মনোজগৎ, যে মনোজগতে হচ্ছে যে একসময় ছিল না যে রাজার বা জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যেতে যাওয়া পারবে যেত না, না, জুতো পরে যাওয়া যেত না। যেত না। এটি যদি আমরা ঘরে দেখি, ঘর, হ্যাঁ, ঘরের ভিতরে কিন্তু এখনো আছে। আমি আমার ঘরে যে মানুষটি থাকে, বাইরে থেকে আসে, যে কাজ করে, তার সাথে যে আচরণ করি, সেই জমিদার গ্রামের গরিব প্রজা কৃষকদের সাথে সেই আচরণ আসলে করেছিলেন। আমি সেই জমিদারি উপনিবেশিক মনস্তত্ত্ব বা যে মানসিকতা এখনো আসলে ধরে রেখেছি। যদি এটি চুরমার করে আসলে আমরা দাঁড়াতে না পারি, যেটি আসলে আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু যেভাবে আসলে ডাক দিয়েছিলেন যে এবারের সংগ্রাম, মানে এই কথার ভিতরে, মানে এই আওয়াজের ভিতরে, এই স্বরলিপির ভিতরে, এই কণ্ঠস্বরের ভিতরে যেভাবে চুরমার করে দেয়া, এই যে উপনিবেশিকতা চুরমার করে দেওয়ার বিষয় আছে, এটি যদি এই প্রজন্মের ভেতরে আমরা পাঠে, চর্চায়, অনুশীলনে না আনতে পারি, এভাবে আলাপে না আনতে পারি, আমাদের বোধে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মনোজগতের উপনিবেশ এত নির্দয় পর্যায়ে পৌঁছবে যে সহিংসতা আরো বাড়বে, আরো বাড়তে থাকবে, যে সহিংসতা আমাদেরকে
এমন জায়গায় নিয়ে পৌঁছাবে আমাদের কাছে কিছুই মনে হবে না। গাছ মরুক, পাখি মরুক, কি মানুষ মরুক, কিংবা গ্রাম পুড়ে যাক। ধন্যবাদ জি, মুন্নিরা। পাভেল পার্থ, আরো আরো অনেকগুলো পয়েন্ট আছে আপনার কাছ থেকে শুনবো। লম্বা আলোচনা। রেবেকা সুলতানের কাছে যেতেই হবে এখন, কারণ যেই বিষয়টি নেটনোগ্রাফ, যেই জায়গাটি অবতারণা করলেন পাভেল পার্থ, আমরা যে কোনো কিছুর কথাই এখন বলি, সমাজ উন্নয়ন, সমাজ পরিবর্তনের কথা বলি, জাতিগত সংঘাত এগুলো মন থেকে দূর করতে হবে ইত্যাদি, যাই বলি না কেন সেটার রেফারেন্স প্রথম আমাদের সংবিধান, আমাদের আচরণ, আমাদের স্কুল কারিকুলাম, আমাদের সমাজ, আমাদের সাংস্কৃতিক বিপ্লব ইত্যাদি নানান রকমের পথ বেয়ে যেতে হবে অথবা ওইভাবে শুরু করতে হবে। কিন্তু একটা জায়গায় তো আমরা একেবারেই নতুন, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটার জন্য আমাদের কোনো আসলে সংবিধানেও লেখা নাই যে ডিজিটাল হইতে হবে, অথবা হেট স্পিচ অমুক তমুক, এটা তো নিজেরাই অ্যাডাপ্ট করে নিল। এই জায়গায় এই ধরনের মানে একটা অপেক্ষাকৃত নতুন চর্চা, নতুন মাধ্যম, নতুন ডিভাইস, এইটার মধ্যে আমরা আবারও যেই ধরনের মানসিকতার দেখছি, যে ধরনের প্রবণতা দেখছি, খালি কি পাখির মাংস পাখি শিকার করা সেটা, নাকি এখন সবচেয়ে বেশি ভয়াবহ অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ওই প্ল্যাটফর্মটা, সেখানে তারুণ্যের অংশগ্রহণই বেশি আমরা জানি। তাইলে আসলে এই তারুণ্যের মধ্যে যে কুপমণ্ডুকতা, যে সহিংসতা, অন্যকে ঘৃণা করা, নিজেকে শ্রেষ্ঠ বলা, অন্যের ধর্মকে, অন্য জাতিগোষ্ঠীকে ছোট করা, এগুলোর একটা বিরাট ব্যাগেজ নিয়েই আমাদের এই প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, ডিজিটাল ডিভাইসটি হাতে নিয়েছে। তাই কি? একদম ঠিক বলেছেন মনিদি। আসলে বিগত এক দশক ধরে আমরা দেখছি যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, সেই অগ্রগতিটা কিন্তু এক দশক ধরে হচ্ছে। কিন্তু আমরা জাস্ট এক্ষেত্রে আপনার এমফাসাইজ করেছি যে আচ্ছা কত মানুষের হাতে মোবাইল ফোন, কত মানুষের হাতে ইন্টারনেট, ওই জায়গাটাতে আমরা অনেক বেশি এমফাসাইজ করেছি রাদার দেন তাদের এই ডিজিটাল লিটারেসিটা আছে কিনা। একটা হচ্ছে আপনি গ্যাজেটের ব্যাপারে জানেন, আপনি গ্যাজেটটা চালাতে পারেন, এবং আরেকটা হচ্ছে আপনি যে এই যে আমরা বলছি যে কানেক্ট করা, মানুষকে আমরা এখন একদম খুব ইজিলি কানেক্ট করতে পারছি। কানেক্ট করতে গিয়ে ডিজিটাল যে লিটারেসিটা দরকার ছিল, যে শিষ্টাচারটা দরকার ছিল, সেটা কতটুকু আমরা শিখাতে পারছি, ওই জায়গায় আসলে আমরা কাজ করছি কিনা। আমরা জানি যে বর্তমানে প্রায় 11.5 কোটি মানুষের হাতে আপনার ডিজিটাল গ্যাজেটস আছে, এবং তার মধ্যে ধরা হয় যে আপনার 50% মানুষ বা আপনার 4 কোটি মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা এনগেজ, এবং তারা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে তারা দেখছেন কন্টেন্ট গুলো, কমেন্ট করছেন একজন একজনকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এমন কিছু কমেন্ট করেন সোশ্যাল মিডিয়াতে যেটা কিন্তু আপনি আসলে ব্যক্তি জীবনে কাউকে সরাসরি করবেন না। এই জায়গাটা একটা সেলিব্রিটির প্রোফাইলে গিয়ে তাকে একটা বাজে কমেন্ট করা, একটা নিউজের, তার মানে অ্যাকচুয়াল থেকে ভার্চুয়ালটা অনেক বেশি ভিগোরাস এবং অনেক বেশি উত্তেজক, যেটা নাকি সরাসরি করা যায় না, এটা আরো এই প্ল্যাটফর্মে করে আরো এক ধরনের আগুন ছড়িয়ে দেওয়া, হিংসা, বিদ্বেষ, নেগেটিভিটির একটা আগুন ছড়িয়ে দেওয়া, তাই কি? মানে আমরা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডটা যে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি একটা রিয়েল ওয়ার্ল্ডে পরিণত হয়েছে, আমরা ওই জায়গাটা অনেক দেরিতে রিয়েলাইজ করেছি, এবং বাই দ্যাট টাইম উই রিয়েলাইজড ইটস অলরেডি লেট। অনেক মানুষের কাছে আপনি ফেসবুক, সোশ্যাল মিডিয়া গুলো দিয়ে দিয়েছেন যারা কিনা আসলে বেসিক শিষ্টাচারটাই তারা জানেন না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে আমরা আমাদের আশেপাশের মানুষকে, ফ্রেন্ডদেরকে এমন কথা হয়তো বলি না যেটা কিনা আমি ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফেক প্রোফাইল খুলে আমি বিভিন্ন জায়গায় এই কমেন্ট গুলো করছি, এবং এখানে আমার কোনো আমার বিবেকের কাছে আমি কোনো দায়বদ্ধতা এখানে ফেস করছি না। তো এই জায়গাতে এটা হচ্ছে যিনি কমেন্ট করছেন তার এটা তার মানসিক আপনার মন মানসিকতার একটা পরিচয়, বাট পাশাপাশি যারা দেখছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য এখানে তো অনেকেই থাকেন, তারা কিন্তু সাইলেন্ট থাকেন, তারা কিন্তু প্রতিবাদ করেন না। হয়তো কোনো একটা ফিমেলের প্রোফাইলে একজন একটা কমেন্ট করে গেলেন তার একটা ছবিতে পার্টিকুলারলি, সেক্ষেত্রে কিন্তু আরো যদি 5 জন বা 10 জন আবার দেখবেন যে রিপ্লাই করে, কাউন্টার কমেন্ট হয়, এখানে অনেক আপনার ডিসকাশন হয়, ঝগড়া হয়।
তো সেই জায়গাতে কিন্তু অনেক সময় আমি দেখি যে সাইলেন্ট থাকে, আশেপাশের মানুষ হয়তো চাইলে বলতে পারে, এবং যিনি অ্যাবিউজ করছেন অনলাইনে, যিনি হ্যারাসমেন্ট করছেন, সাইবার বুলিং করছেন, তাকে যদি আপনার অন্যান্য যারা আছেন তারা যদি এটা কাউন্টার করেন, সেক্ষেত্রে কিন্তু তখন তার মধ্যে একটা ভয় কাজ করবে, বা সে সেকেন্ড টাইম এটা একটা কমেন্ট করার আগে দ্বিতীয়বার ভাববেন। কিন্তু যখন করবেন না তখন না মানে আমরা তো মনোজগৎ নিয়ে কথা বলছি, আসলে মনোজগতেরই একটা বিরাট এক্সপ্রেশন। ভাগ্যিস এই ডিজিটাল বাংলাদেশ, এই সাইবার ওয়ার্ল্ড এইসব ছিল, তা না হলে তো বোঝাই যেত না যে মনোজগতে আমরা কতটা পিছিয়ে পড়েছি, এবং সেটাকে আসলে ঠিক করার কোনো কোনো এই যে বিবেক শব্দটি বলেছেন, বিবেক শব্দটাই বা কতজন বোঝে? বিবেকটা কোনভাবে, কখন, কিভাবে বিবেক হিসেবে আপনার আমার কাছে আপনার বিবেক, আমার বিবেক, আমাদের বিবেক, সেটা একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা সামগ্রিক বিবেক, সেটা কিভাবে হাজির হয়? আমরা কি সেইগুলোর চর্চা কখনো কোথাও করেছি কিনা? না, সেটাই আপনার যেমন দেখবেন মানে খুবই আপনার একটা সিগনিফিকেন্ট হচ্ছে, আপনি দেখবেন যে একটা 2 বছরের মেয়ে বাচ্চার ছবিতেও অনেক বাজে কমেন্ট আসে, বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা তারা অনেক বেশি ফেস করে, বা অন্যান্যরাও, যে একটা 2 বছরের বাচ্চাকেও হয়তো তারা বলছেন যে আচ্ছা পাট খেতে কেন ছবি দিয়েছে মামুনি। মানে এই যে মন মানসিকতা, এটা আসলে আসে কোথা থেকে? এটা কিন্তু আমাদের আমরা এভরিডে যে সারাউন্ডিংস এ আছি, আমরা মিডিয়াতে যা দেখছি, বা আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের একটা এডুকেশন ইনস্টিটিউশনে যা দেখছি, আমরা এখন দেখছি যে শুধুমাত্র আমরা সবাই ভালো রেজাল্ট, আপনার জিপিএ 5 এটার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু কয়জন ভালো মানুষ হলো, তার আপনার আচার ব্যবহার শিষ্টাচার এগুলো নিয়ে কিন্তু প্যারেন্টসরাও অনেক ক্ষেত্রে উদাসীন, এবং তারাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে তার ছেলে বা মেয়েটা কি ধরনের আপনার অনলাইনে তার লাইফস্টাইলটা কি, এটার ব্যাপারে কিন্তু বাবা মা আসলে এখনো অত ডিজিটাল হয়ে ওঠেননি, সন্তান যতটা ডিজিটাল হয়ে উঠেছেন, এখানে একটা খুব বড় গ্যাপ আছে সেক্ষেত্রে। এবং এই কারণে আমরা দেখি যে আপনার অনলাইনে 77% ওমেন তারা হ্যারাসমেন্টের শিকার হন, এবং এই কোভিড এর সময় প্রতি 2 জনের ভিতরে যে একজন ফিমেল তারা এই ধরনের সাইবার বুলিং এর শিকার হয়েছেন। এই ধরনের অসংখ্য স্টাডিজ আছে। যেহেতু কোভিড এর সময় আমরা ধারণা করছি যে সবাই অনেক বেশি ফেসবুকে টাইম কাটিয়েছে, এবং তার মধ্যে আপনি যেটা বলেছেন যে ইউথরাই বেশি, এবং এই ক্ষেত্রে আমরা যখন কাজ করি অ্যাজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমরা আসলে ভাবি যে ইউথদেরকে অ্যাজ এ এজেন্ট অফ চেঞ্জ মেকার হিসেবে দেখার জন্য, তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য, যেহেতু তারাই আসলে সংখ্যায় বেশি অনলাইনে। তো যখনই whenever there will be cyberbullying, cyber harassment not only on female, on anyone, on minorities, মেজরিটি, আসলে মাইনরিটি শব্দটা আমি খুব একটা কমফোর্টেবল না বলতে, কারণ এক দেশের মাইনরিটি অন্য জায়গায় মেজরিটি, এবং অন্য জায়গায় মেজরিটি অন্য একটা কান্ট্রিতে মাইনরিটি। তো এই যে সংখ্যালঘু বা গরিষ্ঠদের যে প্রতি যে বিদ্বেষ, যেই আপনার বৈষম্য, এই জিনিসগুলোর ভিতরে কিন্তু যখন এই ধরনের নিউজ আসে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু তরুণ সমাজ এটাকে আপনার কাউন্টার করতে পারে, তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। এবং সবাই আসলে খুব হতাশার কথা বলছে, একটা খুব আশার কথা না বললেই না। আপনারা জানেন যে হয়তো রিসেন্টলি ইউপি ইলেকশনে আমাদের একজন বাংলাদেশ থেকে আমরা প্রথম একজন ইউপি চেয়ারম্যান পেয়েছি ঝিনাইদহে, আপনার ট্রান্সজেন্ডার উনি প্রথম ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তো এই যে এরকম কিন্তু আশার কিছু বাণীও আছে, যেখানে কিনা আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একজন ট্রান্সজেন্ডারকে তাদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন, এবং উনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। তো এইটা এরকম কিন্তু আমরা যদি চাই যে আমরা কোন একটা সোশ্যাল, মানে এই যে বাংলাদেশ যখন 50 সেলিব্রেট করছে, তখন যে আমাদেরও একজন ট্রান্সজেন্ডার ইউপি চেয়ারম্যান আছে, সেটা নিয়ে কি তৃপ্তির ঢেকুর গেলার মতো আমাদের অবস্থা? এটি একটি উদাহরণ হতে পারে, কিন্তু এরকম আরো 100 উদাহরণ কি থাকা উচিত ছিল না বাংলাদেশের? 50 যখন আমাদের মনোজগৎ নাগরিক দায়িত্ব সম্প্রীতি এই বিষয় নিয়ে কথা শুনছি আলোচকদের কাছ থেকে। একটা ছোট্ট বিরতির পরে বাকি আলোচনাটুকু শুনবো, থাকবেন নিশ্চয়ই। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আছি, আমাদের মনোজগৎ নাগরিক দায়িত্ব সম্প্রীতি শিরোনামে কথা বলছি।
একটু আগেই সংবাদে শিরোনাম পড়ছিলাম যে নিজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের নিজ এলাকায় আমাদের মনোজগতে সম্প্রীতির যে মনোভাব, মানুষকে অন্যকে ছোট না করা, ছোট করে না দেখা, সেই জায়গা থেকে আমরা কতটুকু এগিয়েছি বা কতটুকু কাজ করতে পেরেছি, সেই আলোচনাটি চলছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আবারও সোহরাব হাসানের কাছে যেতে চাই। যেটা বলছিলাম যে যখনই আমরা সম্প্রীতি, যখন নারী ইস্যু নিয়ে অনেকবার আলোচনা হয়, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, বঞ্চিত, শ্রমিক, কৃষক, অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু কোথায় জানি মনে হয় যখন নাকি সম্প্রীতি কথাটা নিয়ে আলোচনা করব তখন এক ধরনের ভীতি কাজ করে। আর এটাও কি আমাদের মনোজগৎ এই এই নির্মাণের ধারাবাহিকতা? কে বেহেস্তে যাব, কে স্বর্গে যাব, সেটার সেই ভয়ের থেকে করি, নাকি আমাদের অন্য কোনো ভীতি এটার মধ্যে জেগে বসেছে? সোহরাব হাসান, আনমিউট করবেন। সোহরাব ভাই, একটু আনমিউট করবেন। জি, এবার ঠিক আছে। যে ভীতির কথা বলছিলেন, আমরা আসলে ভীতিটা কখনোই অপনোদন করতে পারিনি। ভীতিটা ভিতরে ছিলই, এই সমাজের ভিতরে। অধ্যাপক আনিসুজ্জামান একটি কথা বলতেন যে পাকিস্তান আমলে রাষ্ট্রটি সাম্প্রদায়িক ছিল, সমাজটি অসাম্প্রদায়িক ছিল। এখন সম্ভবত দুটোই সাম্প্রদায়িকতার দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছে। আপনি নারী পুরুষের কথা বলুন, ধর্ম, বিভিন্ন ধর্মের কথা বলুন বা জাতিগোষ্ঠীর কথা বলুন, এমনকি পরিবারেও কিন্তু আমরা সমতা প্রতিষ্ঠা করতে পারিনি। পরিবারের আমাদের সাধারণ যে চল বা যে রীতি, সেটা হচ্ছে পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্য ঠিক করবেন যে পরিবার কিভাবে চলবে, সন্তানরা কি পড়াশোনা করবে, কে কি পোশাক পরবে, সেটাও তারা ঠিক করে দেন। সুতরাং এই যখন অবস্থা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা কিন্তু প্রথম পরিবার থেকেই খর্ব হয়, তারপর সমাজ, নানা রকম সমাজের বেড়ি, সেগুলো আমরা ভাঙতে পারিনি। পাকিস্তান আমলে আমাদের আন্দোলন ছিল যে আমরা স্বাধীন হব, পাকিস্তানিদের তাড়াবো, এবং তাদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি। স্বাধীন মানে প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা, ভাবনা, অধিকার প্রতিষ্ঠা করা, সেটি আমরা কিন্তু করতে পারিনি। আমাদের রাষ্ট্রটি অনেক, তার যেমন অর্জন আছে, কিন্তু আমি মনে করি অর্জনের সঙ্গে বিসর্জনটাও কম নয়। আমরা আজকে 50 বছর পর যেসব বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি কিন্তু খুব সুখদায়ক নয়। এটি নিয়ে আলোচনা করার কথা ছিল না। আমরা সাম্প্রদায়িক, এটাও মানে ওই যে সিন্ধুর মধ্যে বিন্দু বলা যায় আর কি, যে কখনো আলোচনাই করতে চাই না, আলোচনা যে করছি আজকে, আলোচনা করতে পারছি, কখনো সম্প্রীতি বিষয় নিয়ে একটা টক শো হবে সেটাও আমরা ভাবতে পারি না। আর আমাদের মাইন্ডসেটটা এরকম, যখনই বলছি সম্প্রীতি, সবাই একটু বোধহয় আমরা একটু টান টান হয়ে যাই, এই বুঝি হিন্দু মুসলমান। জি, আমি হয় কথাটা বোঝাতে পারিনি। আমি বলছি সম্প্রীতি নিয়ে কথা বলতে হবে কেন? আমরা কেন সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারলাম না 50 বছরে? আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, আমরা অনেক কিছু করেছি, কিন্তু প্রতিটি মানুষের যে অধিকার আছে সেটি রাষ্ট্র চিন্তা করছে কিনা, সেটি রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে কিনা। অর্থাৎ যে কথাটি বলছিলাম, প্রতিটি নাগরিকের, সে যে ধর্মের হোক, যে জাতির হোক, তার অধিকার, শিশুর অধিকার। আমরা তো শিশুদের তাকে স্বাধীনভাবে গড়ে তুলি না। আমরা মনে করি আমি যেভাবে চিন্তা করি আমার শিশু, আমার সন্তান সেভাবে তৈরি হবে। এটিতে হওয়া উচিত না। আমার পরিবার আমি যেভাবে ভাবি সেভাবে গড়ে উঠবে, সমাজেও কিন্তু তাই। আরেকটি কথা হচ্ছে যে নাগরিক দায়িত্ব। এখানে একটা কথা হচ্ছে মনোজগৎ এবং নাগরিক দায়িত্ব, কিন্তু এখানে দ্বিপাক্ষিক বিষয়টি। নাগরিকরা যেমন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটি নাগরিকরা যেমন ঠিক করে, আবার রাষ্ট্রেরও কিন্তু ভূমিকা আছে। নাগরিক কিভাবে সচেতন হবে, তার কি শিক্ষা থাকবে, কি শিখবে, সে বিদ্বেষ শিখবে না সম্প্রীতি। আপনি যে কথাটা বললেন, আমার সমাজে বিদ্বেষ আছে বলেই সম্প্রীতির কথা বারবার বলতে হচ্ছে। অর্থাৎ সম্প্রীতির অনুপস্থিতি আমাদের পীড়া দেয়। আমাদের আজকে প্রতিটি ক্ষেত্রে, এটি শুধু ধর্মে নয়, এটি আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে
আপনি শিক্ষার্থীদের মধ্যে দেখুন, আপনি শিক্ষকদের মধ্যে দেখুন, সাংবাদিকদের মধ্যে দেখুন, কোথায় সম্প্রীতি আছে? এই সম্প্রীতি না থাকাটা হচ্ছে রাষ্ট্রের একটা বড় দুর্বলতা, সমাজের দুর্বলতা। আমরা সমাজটা বিনির্মাণ করতে তার মানে পারি। সোহরাব হাসান, এখানে কি রাষ্ট্রীয় কোনো আইন দিয়ে এই সম্প্রীতি রক্ষা করা যায়, নাকি এটা এটা একটা প্রথমে পরিবার থেকে পারিপার্শ্ব থেকে শুরু হবে, সেটা প্রতিষ্ঠানে যাবে এবং সেই চাপেই রাষ্ট্র একটা নিরাপত্তামূলক প্রোটেকশনমূলক, যদি অন্যথায় কেউ কিছু করতে চায় সেটার একটা আইন করবে? আপনি ঠিকই বলেছেন। নাগরিকদের চাপে, মানুষের চাপে রাষ্ট্র আইন করবে, সংবিধান করবে, কিন্তু সেই আইনটা প্রতিপালন করানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আমি যদি আইন ভঙ্গ করি, আমার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। কিন্তু রাষ্ট্র যদি এমন হয় যে সংখ্যাগুরু সম্প্রদায়ের কোনো ক্ষমতাধর ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? ক্ষমতাধর ব্যক্তি লাইসেন্স ছাড়া গাড়ি বের করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু রিক্সা যদি লাইসেন্স ছাড়া বের হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই যে রাষ্ট্রের বৈষম্যমূলক নীতি, তখন কিন্তু আইন ভেঙে যায়, তখন সমাজে তখন কিন্তু আর শৃঙ্খলাটা ভেঙে যায়। আপনি এই যে কিশোর এবং তরুণরা যে আন্দোলন করলো এবং 2018-তেও করেছে, এর আগে কোটা আন্দোলন করেছে, তারা কিন্তু আমাদের পথ দেখাচ্ছে। শুধু পথ দেখাচ্ছে না, তারা বলছে যে তোমরা যারা পুরনো, তোমরা যারা প্রবীণ, তোমরা যারা আমাদের অভিভাবক, আমাদের অভিভাবক হয়েও তোমরা দায়িত্ব পালন করতে পারোনি বলেই আমাদের রাস্তায় নামতে হচ্ছে। পৃথিবীর খুব সৌরভ ভাই, আমরা এদের বেলায় বলছি তারা আমাদেরকে পথ দেখাচ্ছে, আবার এদেরই তো এই বয়সী একটা বিরাট জনগোষ্ঠী সাইবার জগতে এই ধরনের হেট স্পিচ, ধর্ম নিয়ে এক ধরনের বিভেদ তৈরি করা, এই যে প্রাণী নিধন ইত্যাদি, এই এদেরই একটা বিরাট পপুলেশন আমি বলি এই বয়সী। সেটাও কি তারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে? আমার এরও জবাব আছে। সেটি হচ্ছে যে আমরা কিন্তু যদি আমরা মনে করি যে, বা আমরা যদি বলি যে তরুণরাই এসব করছে, তাহলে কিন্তু তাদের প্রতি অবিচার করা হবে। আপনি তরুণদের বাদ দেন, 18 বছরের উপরে বা বয়স্করা কি করছে? আপনি 70 বছরের মানুষটি যে ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছে, সেটি কি শালীন? সেটি কি ভদ্রচিত? সেটি কি বিদ্বেষ ছড়াচ্ছে না? বা ধর্মের নামে, জাতিগোষ্ঠীর নামে যেসব স্ট্যাটাস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেই পথে আনতে পারিনি, দেখাতে পারিনি। যেটা রেবেকা বললেন, আমাদের অভিভাবক হিসেবে যে দায়িত্বটি, সেটি পালন করতে পারিনি। আমরা খোঁজ খবর রাখি না যে এই ছেলে বা মেয়ে তারা কি স্ট্যাটাস দিচ্ছে, কি ব্যবহার করছে। এমনকি অনেক দেশে তো 18 বছরের নিচে কেউ ব্যবহার করতে পারে না এইসব ডিভাইস। কিন্তু আমাদের এখানে অবলীলায় করছে এবং আমরা উৎসাহিত করছি। সুতরাং মানে এই যে যাকে আমরা মন্দ স্ট্যাটাস বলি অথবা শালীনতা বিবর্জিত, সেটি কিন্তু ওরাই শুধু দিচ্ছে না। হ্যাঁ, আমাদের দায়িত্ব যে তারা কেউ দিলে সেটাকে তাদের বোঝানো। আরেকটি কথা ছিল শিক্ষা। আমাদের শিক্ষাই যদি বিদ্বেষ থাকে, শিক্ষাই যদি বলা হয় যে আমি শ্রেষ্ঠ অমুকে অধম, আমি উত্তম অমুকে অধম, আমি শ্রেষ্ঠ অমুকে নিকৃষ্ট, তাহলে এই যে বিভাজন, তাহলে তো এই তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে এর প্রভাব পড়বেই। সুতরাং এখানেও আমি মনে করি যে আমাদের প্রবীণদের দায়িত্ব বেশি, বয়স্কদের দায়িত্ব বেশি, তারপর তরুণদের কথা বলবো। আমরা তাদের নিবিড় তদারকি মানে খবরদারি না, তদারকি হচ্ছে তারা কি করছে সেটি দেখা, তাদেরকে যেটাকে আমরা অন্যায় পথ বলি, সে অন্যায় পথ থেকে সরিয়ে নেয়া। এই যে কিশোর তরুণরা রাস্তায় নেমেছে নিরাপত্তার জন্য, শুধু তার নিরাপত্তার জন্য নেমেছে, কিন্তু জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য, সকলের নিরাপত্তার জন্য। এবং তারা যে প্লাকার্ড বহন করেছে, 2018 সালে রাষ্ট্রের মেরামত কাজ চলছে। আসলে রাষ্ট্রের মেরামত কাজটি অনেক বাকি। সুতরাং সেটি করতে হলে আমাদের মনোজগৎ পরিবর্তন করতে হবে। নাগরিক দায়িত্ব যেমন পালন করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্র সবার প্রতি, রাষ্ট্রের মেরামতটা শুরু হোক মনোজগৎ থেকে। সেই জায়গায়, সেই আলোচনায় সেই বিষয়টা নিয়েই আমরা আছি। সৌরভ ভাই, আরো শুনবো, অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আপনি আমাদেরকে জানাচ্ছেন। আমি একটু আবারও নোমান আহমেদ খানের কাছে যেতে চাই। সৌরভ ভাই যেখানে বললেন রাষ্ট্রের মেরামত চলছে, ওই 2018
বাচ্চারা যখন নাকি রাস্তায় সড়ক নিরাপদ সড়কের আন্দোলনের সেখান থেকে উদ্ধৃত করলেন। আমাদের একজন শিক্ষক বলতেন যে যে কোনো একটি ছাত্রী বা ছাত্র তার কাছে তার ভাষায় সে হলো তার পরিবারের একজন অ্যাম্বাসেডর, সে দেখাচ্ছে সে কোন পরিবার থেকে এসেছে। রাদার আমরা অনেক সময় বাংলা ভাষায় একটা প্রবাদ বলি, মা ভালো হলে সন্তানও ভালো হয়। তাইলে এই যে মনোজগতের মধ্যে এক ধরনের হিংসা, বিদ্বেষ, বৈষম্য, সেগুলোর সকল দায় কিন্তু আমাদের মায়েদের উপরে গিয়ে পড়ছে না? বিষয়টা আসলে আপনি ঠিকই এইভাবে দেখলে কিন্তু শুধুমাত্র কিছু হলেই আমি বাবা মার উপর চাপিয়ে দিব বা মার উপর চাপিয়ে দিব, বিষয়টা এরকম না। আপনি সোহরাব না, ভাই আপনি একটা হিংস্র সন্তান বেড়ে উঠছে ঘরে, আমি একটা হিংস্র সাংবাদিক বেড়ে উঠছি, সেটা তো অবশ্যই আমার পরিবার অথবা আমার মায়ের, মানে ওখান থেকেই তো আমার পারিপার্শ্বটা শুরু। শুধু বুদ্ধ এরকম না। দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল 1 বছর আগে, বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আদব কায়দা শেখানোর নামে যে বিষয়টি করা হয়, আজকাল এই বিশ্বায়নের যুগে বিশ্ববিদ্যালয়ে যদি এরকম হয় তাহলে শুধুমাত্র মাকেই দায়ীটা করবেন বা করব না, কখনো কি পরিবার এই দায়িত্বটা পালন করাটা বোধ করেছে? না, যে জিপিএ এর কথা রেবেকা বলছিলেন যে আমরা জিপিএ নির্ভর, কে কত গোল্ডেন জিপিএ পেল, কিন্তু কোন মানুষটা কতটা, কোন সন্তানটা কতখানি মানবিক, কতটা সহানুভূতি সম্পন্ন, সেইটা কি আমাদের অভিভাবকদের মাথায় আছে কখনো? সেই জায়গাটায় একটা আমি বড় না তুমি বড়, তুমি ইংরেজি জানো না আমি বাংলা জানি, তুমি কোন ধর্ম, তুমি বেহেশতে যাবে না, তুমি দোজখ, আমি স্বর্গে যাব, সেই রেষারেষিটা যখন নাকি ঘর থেকে ওই বয়স থেকে হয় অথবা বড়রাই করে, তখন তো সেটার একটা প্রতিফলন ঘটে নাই? হ্যাঁ, এইটাই যদি দেখি, দেখেন পরিবার থেকে যেরকম শুরু হয়, আবার সমাজ থেকে হয়, আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়। দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ত্রিমুখী ধারায়, একটা ইংলিশ মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম, একটা মাদ্রাসা ভিত্তিক। এই যে বৈষম্য শুরু হয়ে গেল, মাদ্রাসা যারা পড়ে তারা মনে করে ইংলিশ মিডিয়াম তারা দুজকে যাবে, ইংলিশ মিডিয়াম যারা পড়ে তারা মনে করে বাংলা মিডিয়াম যারা কিছুই জানে না। এই যে বৈষম্য জায়গায় রাষ্ট্রীয় ব্যবস্থায় যে অবস্থাটা চলতেছে, দেখেন এই জায়গাতেই কিন্তু রাষ্ট্রও কিন্তু, যেটা সোহরাব হাসান বলতেছিলেন, সোহরাব ভাই বলতেছিলেন যে রাষ্ট্রেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য বলছিলাম, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম করে রেখেছি। আপনি সরকারি প্রতিষ্ঠানে যান, বেসরকারি প্রতিষ্ঠানে যান, দেখলে কিন্তু অবাক লাগে। এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, একটি ধর্মের ব্যাপার হলেই তারা বুঝে হোক না বুঝে হোক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে যেভাবে মানে আচরণ করা হয়, অন্য ধর্মের মানুষ, অন্য ভাষার মানুষ তারা কিন্তু খুব শঙ্কিত বোধ করে। এটার জন্য শুধুমাত্র মা, শুধুমাত্র পরিবারই কি দায়ী? আমার মনে হয় এখানে রাষ্ট্র এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, গণমাধ্যমে যারা আছেন, সাংস্কৃতিক সংগঠন যারা আছি, উন্নয়ন সংগঠন যারা আছি, সবারই বোধহয় এখন সময় আসছে যে রাষ্ট্রটাকে মেরামত করতে হলে মনোজগতের পরিবর্তন আনতে হবে। ওই শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেখানে হেটিজম থাকবে না। এটা তো অনেক বিরাট একটা, আমরা শুধু কথার আলোচনার মধ্যেই থাকে। যখন নাকি আমরা বলি যে 3 ধারার একটা শিক্ষা ব্যবস্থা চলছে, সেখানে নানা রকমের বৈষম্য, এটা দূর করতে হলে অথবা কোচিং বাণিজ্য দূর করতে যাই, যে এই রিলেটেড যেই প্রবলেমের কথাই বলি 3 ধারা থেকে 1 ধারায়, কখনোই তো 3 ধারা থেকে 1 ধারা হবে না, বরং এর মধ্যে আরও একটি চতুর্থ ধারা তৈরি হয়েছে, ডিজিটাল ধারা তৈরি হয়েছে, নতুন নতুন করে যেগুলো আসছে আমাদের এই সম্প্রীতির উপরে এক ধরনের কি বলবো, একটা আঘাতই আসছে। নতুন যেটা আসছে সেটাও আরেক ধরনের আঘাতের উপরে আরো বড় আঘাত। তো আর আলোচনা করে সবসময় আমরা একটু পেছনের দিকেই চলে যাই যে ওখান থেকে শুরু হতে হবে। বাস্তবতা তো এই নয়, আমরা ইচ্ছা করলেই তো রাষ্ট্রধর্ম চেঞ্জ করে ফেলতে পারবো না, কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। যদি শুরু করার কথাই বলি, এই যে বাচ্চারা পথে নেমেছে নিরাপদ সড়কের দাবিতে, আমরা একটা সম্প্রীতির দেশের জন্য তো কেউ কোনোদিন পথে নামিনি।
আমাদের সন্তানদেরকে নামতে দেইনি। সব ধর্ম সমান, সব মানুষ সমান, সব জাতিগোষ্ঠী সমান, সেটার জন্য তো আমাদের সন্তানরা কখনো একসাথে হাতে হাত ধরে এই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে নামলো না। সেটা আমাদের জন্য এক ধরনের ইমেজের ঘাটতি না? সিনিয়রদের কথা বলছি, বড়দের কথা বলছি, আপনাদের কথা বলছি, আমাদের কথা বলছি। প্রশ্নটা থাকলো, পাভেল পার্থ বোধহয় আরও অনেক কিছু যোগ করে এটার সঙ্গে এটাকে আরেকটু বিস্তৃত আলোচনায় নিয়ে যাবে, সেজন্য একটু সময় লাগবে। বিরতির পরে আসছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমাদের মনোজগৎ, নাগরিক দায়িত্ব ও সম্প্রীতি এই বিষয় নিয়ে কথা বলছি। বিরতিতে যাবার আগে কথা বলছিলেন নোমান আহমদ খান। এবার পাভেল পার্থ কথা বলবেন। অনেকগুলো প্রশ্ন একসাথে করে রেখেছি। আমি আবারও নোমান ভাই আপনার কাছে আসবো, একটু পরে আমি পাভেল পার্থকে একটু সুযোগ দিতে চাই। ধন্যবাদ। আলাপগুলো শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। আসলে মানে আমাদের সমাজে বিদ্বেষ, ঘৃণা, এই সহিংসতা একদম ঐতিহাসিকভাবে মনোজগতে এমন ভাবে আছে, যেমন আমি ঠিক জানি না পৃথিবীর আর কোন দেশের অটোরিকশা বা সিএনজির পেছনে লেখা থাকে কিনা। আপনারা দেখেছেন, আমি ছোট আমাকে মেরো না, তাই না? আমি ছোট আমাকে মেরো না, তার মানে হচ্ছে ছোটকে মারা হয়, এটা মনস্তত্ত্ব। এটি একটি গাড়িকেও আসলে লিখতে হয়, এটি একটি গাড়িকেও লিখতে হয়। এবং আপনারা জানেন যে ট্রাক বা বড় বাস যখন রাস্তা দিয়ে যায় তখন ছোট গাড়িকে বলে এই প্লাস্টিক সর। তার মানে হচ্ছে যে এটি আমাদের মনস্তত্ত্ব, সামাজিক মনস্তত্ত্ব, এটা বুঝতে হবে। আমরা এভাবেই বড় হয়েছি। তো এই মনস্তত্ত্ব নিয়ে বড় হওয়া একটি সমাজ অবশ্যই তো হচ্ছে যে একজন নারীর উপরে হচ্ছে যে চড়াও হতে পারে, আদিবাসীর উপর চড়াও হতে পারে, শাল্লা পুড়িয়ে দিতে পারে, রামু চুরমার করে ফেলতে পারে। আসলে কিছুই মনে তার না হতেই পারে, কারণ এই মনস্তত্ত্ব সে ধারণ করে এবং সমাজ এই মনস্তত্ত্ব ধারণ করে বলেই কিন্তু আজকে ভার্চুয়াল জগতে মুন্নি সাহা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন যে এই ভার্চুয়াল জগৎটা না থাকলে হয়তো বা এই যে ঘৃণা, এই যে সহিংসতা, বিদ্বেষ আসলে আমাদের মনোজগতে আছে, এটা এভাবে আসলে উস্কে উঠতো না। উস্কে ওঠার একটা বড় রকমের জায়গা কিন্তু তৈরি হয়েছে। এবং অবশ্যই আমি রেবেকা আপার সাথে একমত যে আমাদের স্কুল শিক্ষার জন্য কিন্তু এটা তুলে দিয়েছি, আমরা তো সেই শিক্ষা আসলে শেখাইনি। এবং শুধু কি এখন আসলে বলবো যে আমাদের হচ্ছে কথা বা ইন্টারনেটের কথা, আরে আমরা কি শিখিয়েছি যে আমার পাবলিক সম্পদ কিভাবে আসলে রক্ষা করতে হয়, এটা কিভাবে ব্যবহার হয়? একটা বড় খেলার মাঠ বা একটা নদী বা গাছ কিংবা একটা পার্ক কিংবা একটা শ্মশান বা কবরের সাথে কি ব্যবহার করতে হয় আমরা কাউকে শিখিয়েছি? ছোট থেকে ক্ষমতাবান হয়ে যায় তখন একটা নথি দখল করে ফেলতে পারি, আমরা একটা মন্দির ভেঙে চুরে এখানে একটা অন্য কিছু আসলে তুলে দিতে পারি, আমরা যে কোনো কিছুই আসলে করতে পারি। কারণ আমাদেরকে তো এটা কখনোই শেখানো হয়নি, আমরা শিখিনি আসলে। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের রাষ্ট্র এই শিক্ষা আমাদেরকে দেয়নি যে ছোট সময় থেকে আমাদের ভেতরে আমাদের যে পাবলিক রিসোর্স, আমাদের যে জনসম্পদ আছে, সেটিকে ব্যবহার করার, সেটিকে নিজের আমাদের মনে করার, সেটি আসলে করা হয়নি। এবং একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা বিকশিত করার প্রস্তুতি নাই। আমার যে একটা ইতিহাস, তাই না? হ্যাঁ, আমার উপরে একসময় নিপীড়ন করা হয়েছিল, ভয়ঙ্কর নিপীড়ন, অনেক ঘটনা আছে, আমি একটি নির্যাতিত হচ্ছে যে উত্তরাধিকার বিষয়গুলো আছে। তার নয় যে এই প্রজন্ম হয়ে যেতে পারে, নিপীড়ক হয়ে যেতে পারে, ভাঙচুর বা লুটপাট করতে পারে, এগুলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি একতরফা ভাবে এটি আসলে বলি যে একটা সৃজনশীল বিকাশের ভেতর দিয়ে, তাই না, একটা হচ্ছে যে রাজনৈতিক বিকাশের ভেতরে
খেয়াল রাখা জরুরি যে এই সৃজনশীল বিকাশটা কেমন হবে। যেমন আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে কার্টুন চর্চার মধ্যে প্রবল রকমের পুরুষতান্ত্রিকতা এবং বর্ণবাদী কার্টুন আছে। তো এই বিষয়টা আসলে খুব জরুরি যে আমরা কোন ধরনের সৃজনশীলতার ভেতর দিয়ে নিতে চাই। আমি শেষ করে দিতে চাচ্ছি একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে এই যে আমরা একটা মহামারী কালে যাচ্ছি, করোনা মহামারী কালে আমরা সবাই জানি যে এই যে অণুজীব বা ভাইরাস, এটি কিন্তু কোনো একটা প্রাণীর দেহে থাকে, বাদুড় হোক কিংবা উট হোক কিংবা হচ্ছে যে কোনো একটা পাখি হতে পারে, কোনো বনরুই হতে পারে, এরকম প্রাণীর দেহে থাকে। মানুষ যখন তার এই সীমানাকে লঙ্ঘন করে ফেলে তখন কিন্তু সেই ভাইরাস বা অণুজীব মানুষের মধ্যে আসে, একটা ব্যাধি তৈরি করে, রোগ তৈরি করে, মানুষ সেটা সামাল দিতে পারে না এবং সেটা মহামারী তৈরি করে। করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটি হয়েছে, এবং এই রকম মহামারী সামাল দিতে গিয়ে মানুষ অনেক ধরনের স্বাস্থ্য বিধি তৈরি করে। আমরা যেমন মাস্কের কথা বলি, আমরা যেমন হাত ধোয়ার কথা বলি, দূরত্বের কথা বলি এবং ভ্যাকসিনের কথা আসলে বলা হয়। এই যে আমাদের মনোজগতে যে উপনিবেশ, সেই উপনিবেশের আমরা কিন্তু একটি হচ্ছে যে সীমানা আসলে লঙ্ঘন করেছি। একদম ঐতিহাসিক ভাবে আমরা সীমানা লঙ্ঘন করে আসলে সীমানা লঙ্ঘনের চর্চা আসলে করছি, এই প্রজন্ম আসলে করছে। এই সীমানা লঙ্ঘনের কারণে আমাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বলি কিংবা সহিংসতা বলি, এটি কি মহামারীর আসলে রূপ নিয়েছে। আমাদের এখন বিধি দরকার, আমাদের এখন ভ্যাকসিন দরকার। এই মনোজগতের উপনিবেশিকতা চুরমার করার জন্য, ভাঙার জন্য আমাদের সৃজনশীল, আমাদের হচ্ছে যে সংবেদনশীল রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বিধি দরকার, ভ্যাকসিন দরকার। এছাড়া কখনোই কোনোভাবেই এই মনোজগতের এই যে উপনিবেশিকতা, এই বিদ্বেষ থেকে একটি ব্যক্তি বা তার চারপাশ থেকে বা তার পরিবার, সমাজ, এটি বড় হয়ে গেলে রাষ্ট্র কিংবা একটা দুনিয়া, সেখান থেকে কিন্তু আমরা আসলে বের হতে পারি না। এবং অবশ্যই এটি জরুরি যেখানে গণমাধ্যম একটা ভূমিকা পালন করবে, কিন্তু নীতিটিও মনে রাখা জরুরি যে গণমাধ্যমও অনেক ক্ষেত্রে কতটুকু সংবেদনশীল। আপনারা নিজেরাই সংবেদনশীল ভাষার কথা বলেন, যে গণমাধ্যম কিন্তু নদী বিষয়ে অনেক, আমি জাস্ট এই উদাহরণটা দিয়ে শেষ করছি, নদী বিষয়ে অনেক সংবেদনশীল। আবার এই একই গণমাধ্যম কিন্তু নদী গর্ভে বিলীন, যখন নদী ভেঙে যায়, মানে গ্রাম ভেঙে যায়, আবার বলছে যে রাক্ষসী পদ্মা নদী, মানে তখন সমাজে বিদ্যমান যে আসলে পুরুষতান্ত্রিক বিদ্বেষ, সেটি কিন্তু গণমাধ্যমে আসলে একটি ভাষিক ভাবে বা তার যে আসলে একটা মানে মেটাফোরের ভিতর দিয়ে হ্যাঁ আসলে প্রকাশিত হয়। এবং এটি আমাদের জন্য আসলে জরুরি যে আমাদের ভাষা, আমি ওই জায়গা থেকে আবার আলোচনাটা একটু সামনে এগোই, যে যেটা বললেন যে উপনিবেশিকতার যে জন্য যেটা তৈরি হয়েছে, যে জেকে বসেছে দেশের রাষ্ট্রের উপরে, সমাজের উপরে, আর সেটার জন্য ভ্যাকসিন তো আসলে রাষ্ট্রকে তো আর একটা ভ্যাকসিন দিলে হবে না, সামষ্টিক একটা ভ্যাকসিন, মানে প্রতিটি মানুষ, প্রতিটি ইন্ডিভিজুয়ালের দরকার ভ্যাকসিন। এই করোনার মতনই আমরা কিন্তু দুই ডোজ 3 ডোজ যে যার মতন করে যে তারা নিয়েছে। একটা এমন না যে রাষ্ট্র একটা ব্যাপার সেখানে গিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই যে আমাদের মনোজগতে যে এক ধরনের হেইট, এক ধরনের সম্প্রীতির প্রতি এক ধরনের যে বিদ্বেষ, সেই জায়গায় যে ভ্যাকসিনটা লাগবে, সেই ভ্যাকসিনের শুরুটা কোন জায়গা থেকে করব? আবার অনুমান ভাই। শুরুটা আসলে এইটা ডিম আগে না মুরগি আগে এই বিষয় না। এখন আমাকে মনে হয় যে যেখানে আছি সবাইকে কিন্তু ভাবতে হবে। আমি এই জায়গাটা থেকে শুরু করতে চাই যে পরিবার থেকে যদি শুরু করা যায়, যে নিজের কাজ নিজে করা এবং নিজের কাজটাকে করার ক্ষেত্রে যে সক্ষমতা, সেটা অর্জন করার জন্য লেখাপড়ার পাশাপাশি আমার প্রকৃতিকে বোঝা, আমার নিজের সম্পদকে রক্ষা করা, আমার সামাজিক সম্পদকে রক্ষা করা, এবং এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠা যায়, এই ধরনের একটা মনোজগৎ তৈরি করতে হলে আমার পরিবার থেকে এবং শিশু অবস্থা থেকে শুরু করতে হবে। কিন্তু যাদের বয়স বেশি হয়ে গেছে তারা কি বসে থাকবে? তাদেরও কিন্তু এই জায়গাগুলায় আলোচনায় আনতে হবে, চেষ্টা করতে হবে, ভাবতে হবে যে আমরা একটা বিশ্বায়নের যুগে ভাবছি। আমরা কিন্তু বাইরে দেখেন বর্ণবাদের বিরুদ্ধে কথা বলি, অথচ এইখানে বর্ণবাদী আচরণ করি। আমরা বলি এক কথা, করি আর এক কথা। হাইড করার প্রবণতা কিন্তু আমাদের প্রচুর।
আমি একটা খারাপ কাজ করলে এটা স্বীকার করতে চাই না, আমি একটা অন্যায় কাজ করলে এটা স্বীকার করতে চাই না, আমার স্ত্রী যদি একটা বা আমার ছেলে মেয়ে যদি একটা কিছু অন্যের সাথে একটা খারাপ ব্যবহার করে এটাকে আমরা গোপন করে রাখি। ইভেন আমরা রান্নাঘরটাকেও কিন্তু ঢেকে রাখি, অপরিষ্কার করে রাখি, অ্যাজ ইট ইজ, যে এটা কেউ দেখবে না। সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে তৈরি হইতে হবে, যে ওপেন হতে হবে, যে আমি যেটা করেছি সেটা সরাসরি বলতে হবে। তাহলে দুর্নীতির কথা আসছে, অনিয়মের কথা আসছে, আইন ভাঙার কথা আসছে, সেই জায়গা থেকে সরে আসতে পারবো। আমরা কিন্তু এই সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আইন ভাঙতে পারে, যে নিয়ম ভাঙতে পারে, এগুলো তো সে হচ্ছে আমাদের সমাজের মানে আমার মনে হয় সম্মানিত যারা ব্যক্তি হয়ে দেখছেন যায়। সকলের মুখস্থ, এবং হ্যাঁ, আমরা ওই- প্রতিদিন প্রায় প্রতিটি ইস্যুতে একই এই ধরনের কথা বলি, কিন্তু যেটা আমরা নিজেরা শুরু করতে পারি সেই জায়গাটা অন্যর উপরে হয়তো বা দায় চাপিয়ে যাই। যে জিনিসটা, এই ধরেন অনেক কিছুই আমরা জানতাম না, সেটাকে শেখানো হয়নি। রেবেকা বলছিল যে অ্যাটিকেট, যেটা ভার্চুয়াল যে ম্যানারিজম, যেটা অ্যাটিকেট, সেটা আমাদের শেখানো হয়নি, ডু ডোন্টসগুলো কেউ বলা হয়নি। কিন্তু কেউ কি শিখিয়েছে আপনি ফেক অ্যাকাউন্ট করবেন, আপনি আর ফেক অ্যাকাউন্টে একটা বেনামি একটা অ্যাকাউন্ট করা যায়, সেটাই বা কে শেখালো? সেখানে একটা ভুল ছবি দেওয়া যায়, সেখানে আরেকজনকে বুলিং করা যায় এবং সেটাকে বাজে জিনিস ভাইরাল করা, সেটাই বা কে শেখালো? এটা যদি নিজে শিখে থাকে, তাহলে ভালোটা কেন নিজে নিজে শেখাটা হচ্ছে না? ওই প্রবলেমটা তাহলে কোন জায়গা থেকে? এটা তাহলে ফ্যামিলি রিপ্রেজেন্টেশন। একজন, মানে আমরা তো বলি যে দেশ মানে তো একটা লোকের পাশে অন্য লোক। এখন দেশবোধটা অনেকেই মনে করে এরকম। তাহলে সেই দেশটা তাহলে কোথায়? আসলে ওই জায়গাটা যেভাবে বলছিলেন আপনি, সামাজিকভাবে যদি এটা ঘৃণা করা হতো, সামাজিকভাবে যদি ভালো কাজটা সম্মানিত করা হতো, তাহলে কিন্তু এই জায়গা থেকে উত্তরণের সহজ উপায় হতো। এখন আমাদের বা ছড়ানো হচ্ছে, সেই ছড়ানোটাও কি কেউ শিখিয়েছিল এই খারাপ জিনিসটা? সেই জায়গাটাই বলতে চাচ্ছি, যে এই জায়গাটাই পরিবার, সমাজ, সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম একসঙ্গে কাজ করি, সবাই একসঙ্গে কাজ করি, রাজনৈতিক দল কোথা থেকে শুরু, সবাই যদি একসঙ্গে ঘৃণা করার যে অপকর্মটাকে, দুর্নীতিটাকে, বুলিজমটাকে, অন্যায় কাজকে যদি আমরা ঘৃণার চোখে দেখি এবং অসম্মানিত করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে উত্তরণের দিকে যেতে পারবো। সবাই যদি একসঙ্গে কাজ করি, এই জায়গা থেকে আমি আবারও একটু শুনতে চাই যে এই সবাই একসঙ্গে কাজ করার, অন্তত এই জায়গায় আমাদের মনোজগৎটা নিয়ে, মনোজগতে এক ধরনের সম্প্রীতি ভাব তুলে আনার জন্য, আমাদের নাগরিক দায়িত্ববোধটাকে আরেকটু প্রখর করার জন্য, একটু দায়িত্বশীল করার জন্য, দেশের প্রতি আমাদের দায়িত্বটাকে একটু জাগিয়ে রাখার জন্যে সবার একসঙ্গে কাজ করার একটা প্রয়োজনীয়তা অনুভব করছি। শুরুটা কিভাবে হবে? এটার জন্য কি কোনো আইন দরকার আছে, নাকি কোনো ডাক দরকার আছে, নাকি কোনো একটা আবারও পথে নামতে হবে? কি করলে আসলে এই শুরুটা তো হওয়া দরকার। নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে সোরাফ হাসান, পাভেল পার্থ, রেবেকা সুলতানা, নোমান আহমদ খান, সবাই একমত আছেন, কিন্তু শুরুটা আসলে কোথা থেকে? আমরা ওই আলোচনাটুকু ব্রেকের পরে করব। নিশ্চয়ই যার যার জায়গা থেকে খুব ছোট্ট করে আমাদেরকে একটু বলে সমৃদ্ধ করবেন। একটা ছোট্ট বিরতি। আমাদের মনোজগৎ, নাগরিক দায়িত্ব ও সম্প্রীতি, এই বিষয় নিয়ে কথা বলছি। একেবারে শেষ ভাগে আছি আমরা অনুষ্ঠানের। কোথা থেকে শুরু করব? আসলে সবাইকে একসঙ্গে শুরু করতে হবে। রেবেকা, খুব ছোট্ট করে। ধন্যবাদ মনিদি। আসলে আপনার নাগরিক দায়িত্বের কথা যেটা আসছে সম্প্রীতির ক্ষেত্রে, সেটা আমি বলবো অবশ্যই জরুরি। কেননা আমরা যখন দেখছি যে বারবার আমরা দুর্গাপূজার ইনসিডেন্টের কথাটা যখন বললাম,
যে এখানে কিন্তু আপনার ট্রিগার পয়েন্ট শুরু করেছে একজন ব্যক্তি, তার একটা ফেসবুক লাইভ থেকে কিন্তু আমরা দেখেছি প্রায় 1 সপ্তাহের মতো পুরো দেশটাতে আমাদের অস্থিরতা ছিল, আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এবং এই যে এই জায়গাটা, যে আমি মনে করি যে এটা যার যার জায়গা থেকে তাকে আসলে সচেতন হতে হবে। আমরা যারা মোটামুটি সচেতন, আমরা অন্য যারা আছেন যারা এখনো ব্যাপার বিষয়গুলোকে সেভাবে জানেন না তাদেরকে জানাবো, এবং এবং আমাদের নিজেদেরও জানার জায়গাটাতে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ হতে হবে। কেননা আপনার নাগরিক দায়িত্ব যখন আমরা বলছি সম্প্রীতির ক্ষেত্রে, এটা আসলে আমাকে মনে রাখতে হবে যে আমার একটা সিম্পল অ্যাক্টের জন্য অন্য কোনো একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা কমিউনিটি কিন্তু একটা লং টার্ম সাফারার হতে পারে। সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। এবং যদি আমরা এখন যেহেতু অনেকগুলো বিষয় আছে নতুন আপনার ডিজিটালাইজেশনের কারণে, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এই ধরনের যে কথা বলছি, আলোচনা করছি এই জিনিসগুলো নিয়ে বারবার, এটা কিন্তু খুব বেশি দরকার আরো বেশি করে আলোচনা করা, এবং একদম কমিউনিটি লেভেল পর্যন্ত এই জিনিসগুলোকে পৌঁছে দেওয়া উচিত আমাদের। অনেক ধন্যবাদ। পাভেল পার্থ। অবশ্যই একদম ব্যক্তি পরিবার থেকে আসলে এই শিক্ষাটা খুব জরুরি, যার সাথে আমাদের একদম পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, অবশ্যই আমাদের গণমাধ্যম, এবং এই সামাজিক সাংস্কৃতিক চাপে অবশ্যই রাষ্ট্র তার যে কাজ আছে, রাষ্ট্রের যে কাজ, সেই কাজের মধ্যে আসলে যে আইনত জায়গা আছে, আইনত জায়গায় রাষ্ট্রকে আরো অনেক বেশি সংবেদনশীল, আরো অনেক বেশি হচ্ছে যে ন্যায় বিচার নিশ্চিত করা। আর যদি আসলে আইন না থাকে, তাহলে যেই সব ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে আসলে আইন তৈরি করা এবং আরো ন্যায় বিচার নিশ্চিত করা। একটি বিষয় খুব জরুরি, যে এই রকমের প্রশ্ন উঠলেই, যে প্রশ্নটি আজকে রাখা হয়েছে, সবাই বলবে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এটি কখনোই বলা আসলে ঠিক নয়, কারণ বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে এটি আমার ভেতর থেকে আসলে আসতে হবে। কিন্তু আমি যদি বলি বিড়ালটি আসলে দেখা যাচ্ছে না, এই জায়গায় সুবিধা আছে। কোথায় বিড়াল? না পাভেল, এই জায়গাটা স্পেশালি যখন নাকি মনোজগৎটা নিয়ে কথা বলি, তখন কিন্তু একটি বিড়াল নয়, বিড়ালটা তো মনের ভিতরের কারো বিড়াল, প্রত্যেকটা মানুষের ভেতরের কালো বিড়ালটি, সেই ঘন্টা বাঁধা তো অন্য আরেকজন বেঁধে দিবে না। সেই জায়গাটায় বোধহয় একটু জোর দেওয়া উচিত কিনা। যে জোর দিতে চাই যে আমাদেরকে আসলে বিড়ালটি খুঁজে দেখার কাজটি আসলে করতে হবে, এবং এখানে কখনোই আড়াল করলে হবে না যে আমি বিড়ালটি দেখতে পাচ্ছি না, আমাকে বিড়ালটিকে দেখতে পেতে হবে। এই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে আজকে স্বাধীনতার 50 বছর, যে আমি অনেক কিছুতে অনেক উচ্চতায় উঠতে পারি, কিন্তু আমার মনোজগৎ, মনস্তত্ত্ব, আমার সংবেদনশীলতা, সৃজনশীলতায় আমি কোন উচ্চতায় আছি পৃথিবীর বিভিন্ন মাপকাঠিতে, মানে মোটের উপরে আমরা 50-এ বাংলাদেশ, কিন্তু এই 50-এর বাংলাদেশে আমরা নাগরিক হিসাবে সুনাগরিক কিনা, আমরা সংবেদনশীল নাগরিক কিনা, আমরা সম্প্রীতির নাগরিক কিনা, সেই প্রশ্নটি তো করলাম না আসলে। এই প্রশ্নটি গত 10 বছর ধরেই করে এই 50 বছরে আমাদের এই উদযাপনটি করা উচিত ছিল কিনা, সেই জায়গা। নিশ্চয়ই পাভেল পার্থ, আরো অন্যান্য সময় কথা হবে। আমি সোহরাব হাসানের কাছ থেকে এই যে সেই উদযাপনের কথা বলছি, যে একসাথে যখন উদযাপন করব, ডিজিট উদযাপন করব, পদ্মা সেতু উদযাপন করব, মেট্রো রেল উদযাপন করব, কিন্তু আমরা একজন সুনাগরিক, আমরা এই সময়কার জেনারেশন, মানে আমরা মানবিক জেনারেশন, এই সময়কার জেনারেশন, আমরা অনেক বেশি সম্প্রীতি এবং সকলে মিলে একসাথে বাস করার জেনারেশন, আমরা ধর্ম দিয়ে মানুষকে ছোট বা বড় করার মতো জেনারেশন নই। সেইটা আরো মানে সেই ভাবনাটা আরো আগে থেকে হওয়া উচিত ছিল কিনা, অথবা যদি এখনই বা নেই, কিভাবে নিতে পারে? না, প্রথমত হচ্ছে যে দায়িত্বটা সবাইকে নিতে হবে, আবার দায়িত্ব নেয়ার মতো করে যারা অবস্থায় নেই তাদেরকে কিন্তু তৈরি করতে হবে। সেটি হচ্ছে যারা আছে এই সবার পিছে তাদেরকে সামনে আনতে হবে, যারা আছে সবার নিচে তাদেরকে উপরে আনতে হবে। কারণ আপনি মনোজগতের কথা বলছেন, ধানমন্ডিতে আমি দেখেছি, এবং আরো অনেক আমাদের কথিত অভিজাত পাড়ায় আছে, যে ফ্ল্যাট বাড়ির লিফট ব্যবহার করতে পারবেন না চালক এবং গৃহকর্মীরা। তাহলে এই মনোজগৎটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা যা কিছুই বলি না কেন, যা কিছু করি না কেন, কিছুই পরিবর্তন হবে না। আসলে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। ধর্মের মানুষ, বর্ণের মানুষ, জাতীয়তাবাদের মানুষ, এর বাইরে মানুষ হিসেবে
সেটি একদম। বাংলাদেশের মানুষ করতে পারে, অন্য দেশের করতে পারে। আমরা মানুষ হিসেবে যদি দেখতে পারি, তখনই পরিস্থিতি বদলাবে। তখনই সম্প্রীতির প্রশ্নটা এরকম মুখে বলতে হবে না, আমরা সত্যি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারবো, অনেক সেটি যে কোনো অনেক ধর্মের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা দেশ যখন নানা রকমের এই পর্যায়ে অথচ সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী ইত্যাদি যায়, তখন সেই দেশের নাগরিক যারা, কর্মঠ নাগরিক যারা, সচল নাগরিক যারা, উচ্ছল নাগরিক যারা, তারা নানা রকমের শপথ নেয় তারপরের 25 বছর, তারপরের 20 বছর বা তারপরের 50 বছরের জন্যে আমাদের এই দেশটাকে আমরা কোথায় নিতে চাই, কোন উচ্চতায় নিতে চাই। যারা নেতৃত্বে আছেন তারা সূচক, তারা উন্নত দেশ এবং একেবারে আরও অনেক বেশি উন্নত দেশের সেগুলোর স্বপ্ন দেখান। আর যারা নাগরিক, সুনাগরিক হতে চান, তাদের শপথটা অন্তত বাংলাদেশের এই 50-এ, বিজয়ের এই 50-এ শপথটা যেন হয়, আমরা বাংলাদেশ, আমরা সুনাগরিকের বাংলাদেশ, আমরা মমতার বাংলাদেশ, আমরা মায়া মমতায় জড়াজড়ি করা সম্প্রীতির বাংলাদেশ, মানবিকতার বাংলাদেশ। সেই বাংলাদেশের নাগরিক, সেটাই আমাদের, আমরা লঘিষ্ঠ গরিষ্ঠ বলবো না, পুরো দেশের সকল মানুষই বোধহয় সংখ্যাগুরুর বাংলাদেশই হবে, মানবিকতার বাংলাদেশ। অনেক অনেক ভালো থাকবেন আপনারা।